আমাদের এই মামলাটির আদেশ দেওয়ার জন্য দিন ধার্য ছিল। আজকে কোনো শুনানি আদালত গ্রহণ করে নাই। আদালত শুধু তার আদেশ দিছে। আদালত বলছে যে এইটা তামাদি হয়েছে। 30 দিনের মধ্যে যে ডাইরেক্টরি ছিল যে গেজেট প্রকাশের 30 দিনের মধ্যে মামলা করা যাইবে, বাধ্যতামূলক না, যাবে, কিন্তু আদালত এটাকে হয়তোবা ম্যান্ডেটরি হিসাবে গ্রহণ করছে। আদালত বলছে যে আমি এই পর্যায়ে মামলাটি গ্রহণ করতে পারলাম না। সুতরাং আমাদের উচ্চ আদালত আছে, আপিল ট্রাইব্যুনাল আছে, আমরা সেইখানে যাব। আমরা আশা করি উচ্চ আদালতে আমরা ন্যায় বিচার পাবো, কারণ 5ই আগস্টের পর বাংলাদেশে ন্যায় বিচারের পথে হাঁটতেছে এখন। কারণ আইনের জন্য মানুষ না, মানুষের জন্যই আইন। কিন্তু আদালত হয়তোবা অনুধাবন করে নাই, তারপরেও আমরা বিচারের প্রতি সম্মান জানিয়েছি। আমরা যথোপযুক্ত উচ্চ আদালতে আপিল করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আমরা সবাই কিন্তু জানি আজ 5ই মে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র পদ চেয়ে আদালতে আবেদন করেছিলেন মুফতি ফয়জুল করিম। তিনি এই আবেদনটা করেছিলেন গত 17ই এপ্রিল। তার আবেদন আজকে বরিশাল নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক সিনিয়র সহকারী জজ হাসিবুল হাসান তিনি কিন্তু তামাদি আইনে মামলাটা খারিজ করে দিয়েছেন, বাতিল করে দিয়েছেন। বাংলাদেশে এটা নিয়ে আলোচনা সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। আমি মনে করি এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ইস্যু। এটা নিয়ে খুব গুরুত্বপূর্ণ পয়েন্টে আমি একটু কথা বলতে চাই এবং এটার একটু বিশ্লেষণ করতে চাই। আমি প্রথমেই যেটা বলতে চাই যে চরমোনাই পীর মুফতি ফয়জুল করিম তিনি যে আবেদনটা করলেন গত 17ই এপ্রিল মেয়র পদ প্রত্যাশী বা মেয়র পদ আসীন হবার প্রত্যাশায়, আর বিচারক তা খারিজ করে দিলেন। আমি পক্ষে বিপক্ষে যেদিকেই বলি না কেন, একটি পত্রিকার সম্পাদক হিসেবে আমি আমার নিরপেক্ষতা বজায় রেখে কথা বলতে চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি যদি বলি যে চট্টগ্রামের প্রার্থী, এমনকি ঢাকা মহানগর দক্ষিণের প্রার্থী মুক্তিযোদ্ধা মরহুম সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন, তাকেও কিন্তু আদালত মেয়র পদে বা ইসিকে গেজেট নির্দেশনার দিয়েছেন আর কি, চট্টগ্রাম এবং ঢাকা। এখন প্রশ্ন হলো, চট্টগ্রাম এবং ঢাকায় এই মেয়র পদে তাদেরকে কোর্ট কোন যুক্তির ভিত্তিতে তাদেরকে মেয়র পদে আসীন করার জন্য ইসিকে গেজেট নির্দেশ করতে বলল, আর মুফতি ফয়জুল করিমকে কোন নির্দেশে তামাদি আইনে তাকে বাতিল করলো? তাহলে এখানে প্রথম আমি জনগণের কাছে একটি প্রশ্ন রেখে গেলাম যে তাহলে কি এটা বৈষম্যহীন বাংলাদেশ হলো কিনা, নাকি বৈষম্যপূর্ণ বাংলাদেশ হলো? এখন কেউ কেউ যুক্তি দাঁড় করাবে যে শাইখে চরমোনাই মুফতি ফয়জুল করিম তিনি আবেদন করেছেন 445 দিন পর, অর্থাৎ নির্বাচন হয়েছে 2023 সনের 12ই জুন এবং তাকে 33,728 ভোটে তিনি কিন্তু হেরেছেন। এবং সেই সময় তিনি কিন্তু 1 মাসের মধ্যে, অর্থাৎ তামাদি আইন অনুযায়ী 30 দিনের মধ্যে আবেদন করেননি। তাহলে 445 দিন পরে তিনি আবেদন করলেন কেন? ওই যে চট্টগ্রামের মেয়র এবং ঢাকার মেয়র কোর্ট মারফত যখন পদ ফিরে পেল, মেয়র পদে আসীন হয়ে গেল, আমাদের মুফতি ফয়জুল করিম তিনিও আশায় বুক বাঁধলেন। কিন্তু সেখানে কিন্তু নিয়মের কোনো বিষয় নেই। 445 দিন পর, এটা তো নির্বাচনী নিয়ম নয়। 1 2 হলো, কেউ কেউ কিন্তু এখানে চরমোনাই পীরের পক্ষ নিয়ে বলতে পারে যে সেই সময়ে যখন ভোট দখল হয়েছে, ভোট বাণিজ্য হয়েছে, তারপরে মুফতি ফয়জুল করিমের এজেন্টদের ঘাড় ধরে বের করে দেওয়া হয়েছে, এমনকি মুফতি ফয়জুল করিমের মতো সম্মানিত মুফতিকে, সম্মানিত ব্যক্তিকে মুখে আঘাত করে রক্তাক্ত করে দেওয়া হয়েছে। সেই অবস্থায় আদৌ এই ইসি, এই প্রশাসন, এই নির্বাচন কমিশন, এই বিসিসি, বরিশাল সিটি কর্পোরেশন, এই নির্বাচন ট্রাইব্যুনাল, তাদের কাছে আদৌ কি মুফতি ফয়জুল করিম সুষ্ঠু রায় পেত কিনা? রায় পাওয়ার আশা ছিল না, বিধায় তিনি আবেদন করার প্রয়োজন তখন মনে করেননি। তাই আবেদন করেছেন 5ই আগস্টের পর, 445 দিন পর। আমি যদি মুফতি ফয়জুল করিম সাহেব আপনাকে যদি বলি যে আপনারা কি জানেন না 2014 নির্বাচন, 18 নির্বাচন,
বারবার নির্বাচনের দামি নির্বাচন, রাতের ভোটের নির্বাচন, স্বেচ্ছাচারিতা, স্বৈরাচারিতা, গায়ের জোর, ক্ষমতা দখল, র্যাব, পুলিশ, সেনাবাহিনী দিয়ে দখল, সবই তো করেছে। তাহলে কিসের প্রত্যাশায়? জানেন যে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচনে আপনাকে জিততে দেবে না, আপনি নিঃসন্দেহযোগ্য, গোটা বরিশাল আপনাকে চায়, আপনাকে জিততে দেবে না জানবার পরেও কিসের ভিত্তিতে নির্বাচনে এসেছিলেন? তাহলে যদি বলি, আপনিও তো 15-16 বছর চরমোনাই আওয়ামী লীগের ছত্র ছায়া থেকে, চরমোনাইয়ের যে কোনো প্রোগ্রাম মানেই আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা দাওয়াত পেত, আপনারাও তো তাদের কিছুটা ছত্র ছায়া থেকে পুরো সময়টা আপনারা রাজনীতি করেছেন। তাহলে এই দায়ভার, এই দোষটা তো আপনাদেরকেও নিতে হবে। আপনারা তো দুধে ধোয়া তুলসী পাতা নন। কেন আপনারা তখন নির্বাচন করলেন, যেখানে 14 নির্বাচন, 18 নির্বাচন, সমস্ত ইউপি নির্বাচন, উপজেলা নির্বাচন, মেয়র নির্বাচন, সিটি কর্পোরেশন নির্বাচন, সবখানে যেখানে মানে হই হুল্লোড় অবস্থা, যেখানে সন্ত্রাসী কায়দায় ভোট দখল জবরদখল করে নির্বাচন হয়, যেখানে দামি নির্বাচন, একতরফা নির্বাচন, সেখানে আপনি সিটি কর্পোরেশন নির্বাচনে আপনারা অংশগ্রহণ করেন, আপনারা ইউপি চেয়ারম্যান নির্বাচনে অংশগ্রহণ করে কি করেছেন? আপনারা আওয়ামী লীগকে বৈধতা দিয়েছেন, স্বৈরাচারকে বৈধতা দিয়েছেন। অতএব আপনাদের ওই সময় নির্বাচন করাটাই প্রমাণ করে যে স্বৈরাচারের নির্বাচনকে জায়েজ করে দেওয়া, এটাই ইসলামী আন্দোলন চরমোনাইয়ের অত্যন্ত বড় ভুল। এক, তখন তো একটা ভুল করেছেন, 5ই আগস্টের পরে মেয়র হওয়ার স্বপ্ন কেন? আপনি তো যোগ্য মানুষ, নির্বাচন হলে আপনি জিতবেন, আমরা এখনো প্রত্যাশা করি ইনশাল্লাহ। তাহলে কেন কেন সেই অবৈধ নির্বাচনের মেয়র হওয়ার জন্য এখন আবার নতুন করে আবেদন করবেন? কারণ আপনারাই তো বলছেন যে সেই সময় অবৈধ নির্বাচন, তো অবৈধ নির্বাচনের সময়েরটা বৈধতা চাওয়ার জন্য আপনারাই কেন আবেদন করবেন? এমনকি বিএনপি ইশরাক হোসেন অনেক যোগ্য একটা ছেলে, মেধাবী ছেলে, মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার ছেলে, সে ঢাকা মহানগর দক্ষিণে মেয়র হওয়ার সর্বোচ্চ যোগ্য। কিন্তু কথা হলো এই বিএনপিও তো বারবার বলছে যে আওয়ামী লীগের আমলের সমস্ত নির্বাচন অবৈধ, সংবিধান অবৈধ, সবকিছু স্বেচ্ছাচারিতা। তাহলে কেন সেই অবৈধ আমলের নির্বাচনকে বৈধতা দেওয়ার জন্য এখন আবার কোর্টে আবেদন করে মেয়র পদ আপনারা ফিরে চান? তাহলে ক্ষমতার বেলায় সবাই আমরা মানে হাজি, আর ক্ষমতা ফুরালেই আমরা পাজি। এইটা কোনো যৌক্তিক কথা নয়। তবে আমি মনে করি, যৌক্তিক কথা যদি বলি, মুফতি ফয়জুল করিম তিনি মেয়র হবার মতো যোগ্য, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তবে তার আইনজীবী নাসিরউদ্দিন কিন্তু আজকে বলেছেন যে আমরা উচ্চ আদালতে আপিল করব। আমি আবারও দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, 2023 সালের 12ই জুনের ওই নির্বাচন তো অবৈধ নির্বাচন। সেই অবৈধ নির্বাচনের বৈধ মেয়র হওয়ার জন্য আবারও কেন উচ্চ আদালতে আপিল করবেন? বরং ইসলামী আন্দোলন চরমোনাইয়ের কাছে দৃপ্ত কণ্ঠে ঘোষণা চাই যে আওয়ামী আমলের সমস্ত নির্বাচন অবৈধ, সমস্ত নির্বাচন দামি নির্বাচন, রাতের ভোটের নির্বাচন, জবরদখলের নির্বাচন, কোন নির্বাচন বৈধ ছিল না। সেই অবৈধ নির্বাচনের কোন মেয়র হবার প্রত্যাশা আমি করি না, বরং আপনি বুড়ো আঙ্গুল দেখান, এটাই হওয়া উচিত যৌক্তিক। এমনকি বিএনপির ক্ষেত্রে আমি সেই কথাটাই বলবো। ইশরাক তো অনেক যোগ্য, নির্বাচন হলেই জিততে পারে বলে আশা করা যায়, আল্লাহ ভালো জানেন, তবে তিনি যোগ্য। তাহলে কেন সেই অবৈধ নির্বাচনে বিএনপিও কেন ক্ষমতা চায়, ইসলামী আন্দোলনই বা কেন ক্ষমতা চায়? যাই হোক, সর্বশেষ যদি আমি বলি, যদি বিএনপির ইশরাক কিংবা চট্টগ্রামের প্রার্থীকে মেয়র দেওয়া হয়, তাহলে মুফতি ফয়জুল করিমও মেয়র নির্বাচন হতে পারে। ওই তামাদি আইনে বিচারকের আওতায় কিন্তু এখতিয়ার থাকে, বিচারক চাইলেই তো এটা গ্রহণ করতে পারে। সেই সময় যে জবরদখল, মুফতি ফয়জুল করিমকে মেরে রক্তাক্ত করা হয়েছে, এই ইতিহাস তো সবাই জানে। আর তিনি 33,828 ভোটে যে হেরেছেন, তো এই পরাজয়টা তো জোর করে পরাজয় দেওয়া হয়েছে। অর্থাৎ তিনি মেয়র পদ, এই ব্যাপারটা বিচারক গ্রহণ করতে পারতেন, মামলা আমলে নিতে পারতেন এবং কোর্ট থেকে রায় আসতে পারতো। এটা প্রমাণ করে মুফতি ফয়জুল করিম তার মুখে দাঁড়িয়েছে, ইসলামী লেবাসে চলে, ইসলামী মনোভাবে চলে, এ কারণে তার ক্ষেত্রে বৈষম্য। অর্থাৎ তাহলে এটা থেকে ধরে নেওয়া যায় বাংলাদেশে এখনো প্রশাসন নিয়ন্ত্রিত নয়, এখনো বিচার বিভাগ স্বাধীন নয়। এই বিচার বিভাগ দিয়ে কোনোদিনও সুষ্ঠু তদন্ত, সুষ্ঠু কিছু আশা করা যায় না। আর ইসলামী দলগুলোর বোঝা উচিত, যারা আওয়ামী লীগের দোসর থাকুক আর যাই থাকুক, সব ভুলে গিয়ে এখন এক কাতারে দাঁড়িয়ে ইসলামী দলগুলোর ঐক্য হওয়া, একটা বাক্স দেওয়া এবং ইসলামী আন্দোলন, জামাত ইসলাম, হেফাজতে ইসলাম, যদি হেফাজত অরাজনৈতিক বললেও তাদের ইসলামী রাজনীতিকে নিয়ন্ত্রণ করা উচিত। খেলাফতে মজলিস থেকে শুরু করে সকল ইসলামী দলগুলো ঐক্য হওয়াটা এখন জরুরি হয়ে পড়েছে। আমি আশা করি একটা বাক্স হবে ইসলামী দলগুলোর।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।